ভোটের পরে কেমন আছো? প্রথম দিকে কি তুমি প্রীতমদাকে বলেছিলে যে আব্বা নেই মা নেই গেছে? মশাদের চুমু টুতে লোকজন গানটা শোনার থেকে গান তো শুনেছে, তার থেকে বেশি কমেন্ট বোধহয় এসেছে যে সুমনদার চোখে পাতা পড়ছে না কেন। 3 মিনিটের গানে 3 লিরিক্সগুলো আসলে ওই যে বললাম, এই যে আমরা এইমাত্র বললাম যে ভোট পরবর্তী সময়ে প্রত্যেক দিনই আমাদের এক এক রকম ঘটনা দেখছি, অভিজ্ঞতা। তো আমাদের প্রত্যেক দিনের অভিজ্ঞতা থেকে আসলে আমার মনে হয় গান বাজনাগুলো আরও হয়। তো এবার এইখানে একটা খুব ইন্টারেস্টিং কথা বলা রয়েছে। আজকাল যেটা হয়, আজকাল বলে না, অনেকদিন আগে থেকেই হচ্ছে, বলিউডেও হচ্ছে প্রচুর, যে কোনো কিছু ইন্সপিরেশন আর কোনো কিছু কপি করা, এই দুটো জিনিসকে গুলিয়ে ফেলে মানুষ, ঠিক আছে? তো ইন্সপিরেশনটা কীরকমভাবে আসে? ইন্সপিরেশন প্রচুর জায়গা থেকে আসতে পারে। বলিউডে মানে কেকের থেকে আমার মনে হয় না, মানে আমার পার্সোনালি ওনাকে বিভৎস ভালো লাগে। ওনার যে ডাইনামিক্স, যে কন্ট্রোলটা রয়েছে ভোকালে, সেটা অসাধারণ, ঠিক আছে? রিলে গান হিট করানোর জন্য একটা পার্টিকুলার সেগমেন্ট তৈরি করা হয়, যেটা যাতে রিলে হিট করে, যাতে গানটা ভাইরাল হয়। তো তোমাদের ক্ষেত্রে কি মানে তোমাদের মাইন্ডে এই জিনিসগুলো কাজ করে যে এই পোর্শনটা আমি করলে এটা রিলে ভাইরাল হতে পারে, তাহলে গানটা হিট করতে পারে? সিনেমার ক্ষেত্রে যখন ধরো তোমরা গান করছো, তখন কি এক্সট্রা প্রেশার থাকে, সেটা যে ক্ষেত্রেই হোক, মানে প্রডিউসারের তরফ থেকেও হোক, বা এটাকে হিট করাতেই হবে যেহেতু সিনেমার গান, এর পেছনে একটা হিরো আছে, হিরোইন আছে? একটা সিনেমা যখন তৈরি হয়, সেই ভিশনটা ডিরেক্টরের, এখানে দ্বিমত পোষণ করার কোনো জায়গা নেই। কারণ গল্পটা তার মাথাতে এসছে, বা সে ভাবছে তার দৃষ্টিভঙ্গি দিয়ে, তো তোমাকে সেটার সাথে অ্যালাইন হতে হবে। ফার্স্ট অফ অল কেমন আছো তোমরা যদি বলো? এই ভালো ভালো, কিন্তু ভোটের পরে কেমন আছো? ভোটের পরে ভালো আছি। ভোটের পরে ভালো, তুমি? হ্যাঁ, ভালোই আছি। প্রতিদিন নতুন নতুন মজার কাণ্ড হচ্ছে, সেগুলো শুনে আরও বেশ মজাই লাগছে আর কি। তুমি? একদমই ভালোই আছি এবং নানা রকম নতুন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছি আর কি। মজার মজার ইনসিডেন্ট বলতে? মজার ইনসিডেন্ট বলতে, ফেসবুক খুললেই তো একটা রিফ্রেশ করছি আর নতুন নতুন ইনসিডেন্ট আসছে, যেগুলো মানে হাস্যকর শুনতে, বাট অ্যাকচুয়ালি হাস্যকর নয়। মানে আমাদের জীবন নিয়ে হাস্যকর ঘটনা চলেছে তো নানা রকম, সেগুলোই দেখে আর কি ভাবছি যে কি ছিল। না, আমরা এখানে কোনো পলিটিক্যাল কথা বলবো না, চুপচাপ থাকাই ভালো, বেটার হয়। না, আমি জাস্ট মানে একটা টিপিক্যাল কোয়েশ্চেন করছি, তারপর আমরা বিষয়টা ঢুকবো যে আমাদের সচরাচর যারা ধরো এরকম মিউজিক বা ক্রিয়েটিভ লাইনে যেতে চায়, তাদের ফ্যামিলি থেকে একটা বারণ আসে। তো তোমাদের তিনজনের ক্ষেত্রে কি সেটা এসেছিল? হ্যাঁ, ডেফিনেটলি। মানে আমার বাড়িতে মানে এসেছিল। কি কি বলেছিল মানে যখন বেসিক্যালি প্রথম মানে বলেছে? মিউজিক করে যে মানে সোর্স অফ ইনকাম হতে পারে, হুম স্পেশালি আমাদের এই বেঙ্গলের থেকে, সেটা বিশ্বাস করা যায় না আর কি। হুম আমাদের বাবা মারা ভরসা পেত না যে আমরা গান বাজনা করে দাঁড়াতে পারবো জীবনে। তো সেই কারণে একটা মানে ভয়ের কারণে মা বাবারা বলতো যে হুম পড়াশোনাটা ভালো করে করে একটা জব করে তারপর মিউজিক কর। বাট সেটা তো সম্ভব না। হুম। মিউজিক করতে গেলে পুরো সময়টা দিতে হবে। সময়টা। নাহলে তো ওরকম বিজনেস না যে আমি এটা করলাম সেটা করলাম। তো বোঝাতে কষ্ট হয়েছে। বাট আস্তে 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 যখন দেখেছে যে সাকসেস হচ্ছে বা এগোচ্ছে সাকসেসের দিকে, তখন বুঝেছে, তখন সাপোর্ট এখন তো করে। দেখুন, প্রথম দিকে কি তুমি প্রীতমদাকে বলেছিলে যে আব্বা নেই মা নেই গেছে? বরঞ্চ না, সেটা না, আমার একটু অন্যরকম হয়েছে। হ্যাঁ। প্রীতম অ্যাকচুয়ালি জব পেয়েছিল, একটা খুব হ্যাঁ। ভালো জায়গায় জব পেয়েছিল। বাট ও জবটা ছেড়ে দেয়। আমি তখনও জব করি। আচ্ছা। খুব বাজে একটা জায়গায় জব করছি, একদম স্যাটিসফাইড না। ব্র্যান্ডটার নামটা বলিস না। হ্যাঁ, ব্র্যান্ডের নামটা বলছি না। বাট আমি স্যাটিসফাইড না। মানে সেই সকালে ৮টায় বেরিয়ে যেতাম, বাড়ি আসতাম ১০টায়, মিউজিকের কোনো টাইমই পেতাম না। প্রীতম যখন জবটা ছেড়ে দিল, তখন আমি ভাবলাম ও ছেড়ে দিল, এত ভালো জব, আমি এত বাজে জব আমি কেন রাখবো? দিয়ে আমি ছেড়ে দিলাম। দিয়ে তখন বাড়িতে সমস্যা হলো, বাট আমি আর কি করব? জোর করলাম, হুম। বোঝালাম, চেষ্টা করলাম বোঝানোর। তারপর আস্তে আস্তে যখন আমাদের একটা একটা গান লোকজনের ভালো লাগতে থাকলো, হুম। সবাই মা বাবাকে বললো যে তোমার ছেলের গান আমরা শুনি, হুম। খুব ভালো লাগে। তখন আস্তে আস্তে বুঝলো যে না, কিছু তো একটা আছে। তখন আর কি আস্তে আস্তে সাপোর্ট করা শুরু করলো। তোমার ক্ষেত্রে? আমার ক্ষেত্রে গান বাজনাটা ছোট থেকেই আর কি করছি আর কি, একদম ছোট থেকেই গান শিখতাম।
তো মজার বিষয়টা হচ্ছে আমার ছোটোবেলায় গান একদম ভালো লাগতো না, মানে আমি ইনফ্যাক্ট যিনি আমায় গান শেখাতেন, মানে যিনি গুরু ছিলেন, তাকে খুব ডিস্টার্ব করতাম, ঘাড়ে উঠে বসে থাকতাম, চুল ধরে টানতাম, দাড়ি ধরে টানতাম, এইসব করতাম আমি। তো তার একটা বয়সের পরে গিয়ে আমার আস্তে আস্তে গানের উপরে একটা ভালো লাগা তৈরি হয়। তো গান বাজনাটা ছোটোবেলায় মা বাবাই জোর করে করাতো, সত্যি কথা বলতে। তো এবার একটা তো বিষয় থাকেই যে যেটা হয় টিপিক্যাল বাঙালি ফ্যামিলিতে, যে একটা ঠিকঠাক জব থাকবে, সেটা একটা স্টেবল ইনকামের সোর্স হিসাবে, সেটা তো সব ফ্যামিলিতেই মোটামুটি চায়। বাট ডিরেক্টলি কখনোই আমার বাড়ি থেকে ওরমভাবে বলেনি যে একদম করতে পারবে না, মানে করাই যাবে না। সেটা বললে হয়তো কন্টিনিউ করাটা অনেকটা চাপ হতো। বাট হ্যাঁ, কোথাও গিয়ে ওই স্টেবল ইনকামটা সবার বাড়ি থেকেই একটু হলেও প্রথম দিকে তো একটা কনসার্ন থাকেই যে কীরকম কী সোর্স অফ ইনকাম হবে, কারণ ছেলে মেয়ের ফিউচার নিয়ে তো বাবা মা ভাববেই, এটা খুব স্বাভাবিক বিষয়। আর আমরা যখন ইউটিউবটা শুরু করি তখন জিনিসটা ছিল খুব নতুন। মানে এখন এই সময়ে দাঁড়িয়ে কিন্তু বাবা মারা অতটাও আমার মনে হয় না আগের মতো টেন্সড হবে যে এটা কি, কারণ আমরা যখন 2017-তে শুরু করেছি তখন আমরা নিজেরাও জানতাম না যে এটা একটা সোর্স অফ ইনকাম হতে পারে। আমি একটা ইন্টারাপ্ট করছি, 2016-তে জিও ফার্স্ট এসেছিল, হ্যাঁ তারপর থেকে মানে ইন্টারনেটটা আস্তে আস্তে বুম করা boom শুরু হয়। করে। তখন থেকে লোকজন বোঝা শুরু করে যে ইউটিউবটা একটা বা মিউজিক বা হোয়াট এভার সোশ্যাল মিডিয়া একটা সোর্স অফ ইনকাম হতে পারে, সেটা আমরা বুঝছি, বাবা মাদের তো। হ্যাঁ এক্স্যাক্টলি, এখন যেমনি বাবা মারা বলে যে ইউটিউব কর, এই কর, ওই কর, বাট তখন বলতো না। এখন তো ইনফ্যাক্ট গভর্নমেন্ট থেকেও স্কুলে একটা হ্যাঁ। ইনিশিয়েটিভ নিয়েছে যে ক্রিয়েটার্সদের জন্য একটা বেসিক কোর্স টাইপের করানোর। তো এখন জিনিসটা অনেকটাই ইজ হয়ে গেছে সবার জন্য বোঝার। বাট আমাদের সময় আমরা যখন শুরু করেছি তখন আমরা হয়তো এটাও বুঝিনি যে এখান থেকে কিছু ইনকাম আসতে পারে। আমরা তখন ভাবতাম যে এটা থেকে আমাদের কন্টিনিউ করা যেতে পারবো, মানে যাবে কি না, মানে আমরা নেক্সট ভিডিওর বাজেটটা তুলতে পারবো কিনা, আমাদের এইটুকুই। হ্যাঁ, কারণ তোমাদের ভিডিওগুলোর প্রোডাকশন কস্ট তো ভালোই ছিল, মানে সেটা আমরা দেখেই বুঝতে পারি। প্রোডাকশন কস্ট নিয়ে কিছু বলবো না, কারণ আমাদের ছোট টিম নিয়ে আমরা কাজ করি, আমাদের প্রচুর কিছু নিজেদের করতে হয়, হ্যাঁ, প্রচুর কিছু, সেটা মানে তো ইনফ্যাক্ট সব স্বাভাবিক। কিছুই করতে হয়। তো সেখান থেকে অনেকটা আর কি সেভ হয়, প্রোডাকশন কস্ট করতে হয়েছে আর কি। না, ওইটা তো ম্যানেজ করে করতেই হবে, সেটা কিছু করার নেই। ইউটিউবে কাজ করতে গেলে, বিশেষ করে বাংলায়, সেটা সবাই জানে। বাট তুমি যখন যেটা দাদা বলছিল যে চাকরিটা ছাড়লে, তুমি ফার্স্ট ছেড়েছিলে, তো তখন রিয়াকশন কি ছিল? তখন রিয়াকশন বলতে আমি বলেছিলাম দেখছি, আমি আপাতত হ্যাঁ, গান বাজনা করতে ইচ্ছা করছে, কিছুদিন পরে হয়তো আবার চাকরি join করবো। বাকরিতে চেষ্টা করবো বা কিছু, তারপরে আর আর হয়নি আমার তা। আর স্বাভাবিক। আর তোমার ক্ষেত্রে? না, সারপ্রাইজিংলি না, উল্টো একেবারে কখনোই হয়নি যে মিউজিক করতে চাই বা আমি মানে আমার বাড়ির পরিবেশটা ছিল যে ছোটোবেলা থেকেই সবাই বাড়িতে খুবই মিউজিক লাভার এবং গানটা সবসময় খুব একটা ভালো লাগার জায়গা। সুতরাং মিউজিক করতে চাই, লেখালেখি করতে চাই, এটা নিয়ে কোনো দিনই কখনো মানে কোনো ঝামেলার সম্মুখীন হতে হয়নি বা বলছে না, কারণ আমি বরাবরই অ্যাকাডেমিক্সেই থাকতে চেয়েছিলাম এবং সেটা নিয়েই ভবিষ্যতে অ্যাকাডেমিক্স ফিল্ডেই কিছু করব, এরকমই ব্যাপার ছিল। তো আমার বাবা মা খুবই অদ্ভুতভাবে মানে বাদবাকি মানে চাকরি হোক বা যে কোনো কিছু হোক এর থেকে বেশি চাইতো যে আমি লেখালেখি জগতে নিজেকে, মানে মেয়ে লিখছে এইটা সব থেকে বেশি আনন্দ দিত আমার বাবা মাকে। সুতরাং সেই স্ট্রাগলটা আমাকে বাড়িতে কখনো করতে হয়নি, খুবই অদ্ভুতভাবে। বাট আমি অদ্ভুত দিয়ে বলি যে তোমার মাথা দিয়ে এই অদ্ভুত লিরিক্স গুলো বেরোয় কি করে? এটা হয়তো কমন কোয়েশ্চেন তোমার, মানে অনেককেই বলতে হয়, বাট তাও। লিরিক্সগুলো আসলে ওই যে বললাম, এই যে আমরা এইমাত্র বললাম যে ভোট পরবর্তী সময়ে প্রত্যেক দিনই আমাদের এক এক রকম ঘটনা দেখছি, অভিজ্ঞতা। তো আমাদের প্রত্যেক দিনের অভিজ্ঞতা থেকে আসলে আমার মনে হয় গান বাজনাগুলো আরও হয়। আমাদের ভাবনা চিন্তা, কি ভাবছি, মন কেমন থাকছে, কিছু দেখছি, হয়তো রাস্তা দিয়ে কোথাও যাচ্ছি, আমাদের কোনো কিছু একটা চোখে পড়লো, এরকমও কথাবার্তা হয়েছে আমাদের যে দেখ এটা দেখলি তো, এটা কিন্তু আমাদের একটা টপিক হতে পারে। তো এরকম মানে খুব স্পন্টেনিয়াসভাবে। কিছু 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 গানের ক্ষেত্রে একটু পলিটিক্যাল খোঁচাও থাকে, সেগুলো কি ইচ্ছা করেই দেওয়া? কারণ আমরা যেটা ফেস করছি, আমরা কাউকে মানে আমরা খুব আনবায়াসডভাবে পরিস্থিতিটাকে দেখানোর চেষ্টা করি যে আমরা একটা খুব সাধারণ মধ্যবিত্ত মানুষ, যদি বাজারে যায়, রাস্তায় বেরোচ্ছি, কি চাকরি খুঁজতে যাচ্ছি, রাস্তা দিয়ে যাচ্ছি, বর্ষাকালে কীরকম হয়ে আছে রাস্তার অবস্থাটা, আমরা খুব আনবায়াসডভাবে পরিস্থিতিটা দেখানোর চেষ্টা করি, তারপর তো বাকিটা মানুষ। আমি তোমরা রিসেন্ট না, অনেক দিনই হয়ে গেছে বাংলাদেশ গেছিলে, সেখানে শো করে এসছো, সেখানকার অভিজ্ঞতা কেমন? ভালো, মানে
বাংলাদেশের শো আমাদের আগেও ছিল, আগে আমরা 2বার গেছি, তখনও আমাদের এক্সপিরিয়েন্স ভালো। মানে আমাদের তো আমরা তো যেহেতু বাংলায় গান করি, তো বাংলা যারা বোঝে তারা সবাই আমাদের গান শোনে, মানে সবাই বলতে একটা কনসিডারেবল অ্যামাউন্ট অফ পিপল আমাদের গান শোনে। তো তাদের অবভিয়াসলি তাদের মধ্যে একটা কিছু সংখ্যক লোকজন বাংলাদেশেও থাকে, তো এবার সেখানে যেহেতু আমাদের শ্রোতারা রয়েছে, সেখানে আমাদের যেতেও হয় তাদের গান শোনানোর জন্য, ইনভিটেশন যেহেতু আমরা পাই, তো সেই হিসাবে বাংলাদেশ যাওয়া, সেখানে পারফর্ম করা, এবং সেখানে আমরা খুব ভালো একটা মানে রেসপন্স আগেরবারও পাই, এবছরও সেটার কোনো ব্যতিক্রম হয়নি। আর ওরকমভাবে তো বোঝা যায় না যে এটা মানে বাংলাদেশ বা এটা ইন্ডিয়া, মানে ক্রাউড যখন থাকে তখন সব জায়গার দেখা যাচ্ছে বাংলাদেশের অডিয়েন্সও আমাদের সাথে আমাদের গানগুলো গাইছে, আমাদের ইন্ডিয়ান বা ভারতবর্ষের যারা অডিয়েন্স আমাদের গান শুনছে, বা ইউএসএতে গিয়েও আমরা যখন পারফর্ম করেছি আমরা সিমিলার জিনিস দেখতে পেয়েছি যে আমাদের সাথে গলা মেলাচ্ছে। তখন আমাদের কাছে সবাই আমাদের শ্রোতা, যারা আমাদের গান শুনছে, যারা আমাদের গান ভালো লাগছে যাদের, তারা সবাই আমাদের শ্রোতা। তো ওরকমভাবে ঠিক আলাদা করে তখন দেখি না, তখন মনে হয় যে না ভালো লাগছে আর কি। বাট ধরো আমি জাস্ট র্যান্ডামলি জিজ্ঞেস করছি কোয়েশ্চেনটা, ধরো মানে এক একটা ব্যান্ড হয় যারা শো করে, আর তোমরা সেটা কি করো না জাস্ট ইনভিটেশন মানে ইনভাইট করলে সেক্ষেত্রে যাও, মানে আলাদা করে শো করে টিকিট সেল করে, সেই জিনিসগুলো কি তোমরা করছো? আমি বলবো যে ইন্ডিপেন্ডেন্ট শো যারা হোস্ট করছে এটা খুবই ভালো ইনিশিয়েটিভ, কারণ ব্যান্ডদের এটা করা উচিত। আর তালপাতার সেপাই এখনও অবধি করেনি বা আমরা করে উঠতে পারিনি, যেহেতু আমি বললাম একটু আগে আমাদের একটা ছোটো টিম নিয়ে আমরা কাজ করি, তো শো অ্যারেঞ্জ করাটাও একটা বিগ ডিল। তো আমাদের প্ল্যান রয়েছে যে আমাদের সামনে যে অ্যালবামটা আসছে তারপরে আমরা একটা নিজেদের মতো করে একটা ছোটো একটা শো একটা কিউরেট করে করা। আচ্ছা, আমি তোমাকে জিজ্ঞেস করি, ধরো একটা সুর আসলো, এটা বিশেষ করে হয়তো মিউজিশিয়ানরা বেশি বুঝতে পারবে, সেক্ষেত্রে মানে ও ধরো একটা লিরিক্স লিখছে, বাট সুরটা যে আসলো এইটা কোথা থেকে কানেক্ট হয়, মানে কিভাবে হয়? ও যেমনি বলছিল যে পরিস্থিতি দেখছি সেই অনুযায়ী লিরিক্সগুলো উঠে এসছে, বাট তোমার ক্ষেত্রে কি হয় বা প্রীতমদার ক্ষেত্রেও কি হয়? বেসিক্যালি মানে অনেক সময় হয় কি সুরটা আগে তৈরি হয়, অনেক সময় লিরিক্সটাও পাঠায়, তারপর ওটার উপরে সুর ফেলা হয়। প্রীতমও ওর আলাদা ধরন আছে বানানোর, আমারও আলাদা ধরন আছে। তবে আমার যেটা মনে হয় যে আমার সুবিধা হয় যে যেমন আমি একটা সুর বানিয়ে ফেললাম, কিছুটা বানালাম সুর, তারপর ওকে ওখানে দিলাম, ও একটা ওটাতে কিছু লিখলো, দিয়ে একটা আইডিয়াজের এক্সচেঞ্জ হয় যে আমি মনে হচ্ছে এরকম হলে ভালো হয়, ও বলছে যে না এরকম হলেও ভালো হয়। তখন ওই যে বারবার যে এক্সচেঞ্জ হওয়ার আইডিয়া, সেখান থেকেই গানগুলো আর কি ডেভেলপ হয়। বাট কোনো সময় ক্ল্যাশ হয় না? ধরো তুমি একটা বানাচ্ছো, একটা বানাচ্ছে, ক্লাস তো হয়, ক্লাস হয় অনেক সময়, তিনজনের মধ্যেই একটা মানে একটা জট বেঁধে যায় যে না আমার মনে হচ্ছে এটা ঠিক হচ্ছে, ওর মনে হচ্ছে ওইটা, ওর মনে হচ্ছে অন্য একটা। তখন আমাদের বন্ধু বান্ধবদের পুরো সার্কেল আছে, তাদেরকে শোনানো হয় গানগুলো, শুনে বল কোনটা ভালো লাগছে, কোন ভার্সনটা বা কোন জায়গাটা ভালো লাগছে। তখন ওরা আমাদেরকে হেল্প করে অনেক, তখন আমরা বুঝি যে না আচ্ছা তাহলে হয়তো সবাই যখন বলছে তাহলে এইটা হয়তো বেটার অপশন। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমাদের তিনজনের মধ্যে আমাদের মেইন মোটোটা হচ্ছে মানে নিজেদের পছন্দটা পরে, গানের মানে যেটা দরকার সেটাকে আগে রাখতে হবে, সেইভাবেই আর কি গানগুলো আমাদের সামনে আসে। বাট ধরো কোনো একটা গান বানাচ্ছো, সুর করছো, তখন কি বোঝা যায় যে এই গানটা ভাইরাল হবে বা হিট হবে? না, কিছুই বোঝা যায় না। এরকম আমাদের ক্ষেত্রে বেশিরভাগ হয় যে গানগুলো হয়তো ভাবি যে খুব একটা ভালো হবে না কি জানি না, মানে কনফিউজ থাকি এটার আউটকাম নিয়ে, সেই গানগুলো পারফর্ম ভালো। যেমন যেমন আমাদের আমি শুধু খুঁজেছি আমায়, ওটা নিয়ে কনফিউজ ছিলে তোমরা? আমি শুধু খুঁজেছি, খুব একটা এক্সপেকটেশন ছিল না, মানে আমরা করে দিয়ে আপলোড করেছি, নো এক্সপেকটেশন অ্যাট অল। তারপর ওটা তো মনে হয় সব থেকে ভাইরাল হয়েছিল ওই গানটা। এবার এখন কোনটা সব থেকে সেই টাইমে বলছি, আমাদের প্রথমকার গানগুলোতে খুব একটা আমাদের এক্সপেকটেশন থাকতো না। মশাদের চুমু যখন আমরা করেছিলাম, আমরা মশাদের চুমুটা করে স্যাটিসফাইড ছিলাম ভেতর থেকে, যে এডিটিং, মিউজিক আর লিরিক্সের দিক দিয়ে আমরা নিজেদের থেকে মোটামুটি ঠিক আছে, আমরা মোটামুটি করেছি, যে সেটার থেকে আমরা এক্সপেকটেশন ছিল না যে ওটা এতটা লোকে দেখবে আর কি। তো এইভাবে আমাদের মানে বোঝা যায় না যে একটা গান কম্পোজ করার পর যে সেটা কিরকম পারফর্ম করবে, মেন হচ্ছে আমাদের ভালো লাগছে। বাট তোমাদের তিনজনের প্রিয় গান কোনগুলো? সেই গানটা এখন আসেনি। মানে সেটা কি আসবে না এখনো? না আসছে, এবছর আসছে, মানে আই হোপ সো, মানে ওরা যে গানটার কথা বলছে সেটা এই বছর আসছে অ্যালবামে।
তো অ্যালবামে যেটা বলছি। অ্যালবামে আসছে, হ্যাঁ অ্যালবামে থাকছে। আচ্ছা, অ্যালবামটা কি কিছু জিজ্ঞেস করতে পারি? অ্যালবাম নিশ্চয়ই নিশ্চয়ই। মানে ওটা কবে রিলিজ করছে বা একসাথে আচ্ছা, রিলিজ ডেট নিয়ে আমরা বরাবরই খুব কনফিউজড থাকি। তার কারণ হচ্ছে এই যে অনেক কিছু গুছিয়ে ওঠার একটা বিষয় রয়েছে। তবে আমাদের এক্সপেক্টেড যে আমরা জুন এন্ড বা খুব যদি, এবার আমি জুলাইয়ের কথাটা বলছি না কারণ আমাদের টিমমেটরা তাহলে আবার একটু ল্যাদ খেয়ে যেতে পারে, ঠিক আছে? তো জুন এন্ডেই আমি গান রিলিজ করব, সেটা আমাদের একটা প্ল্যান রয়েছে। আর আমরা মানে সিঙ্গেলস ফরম্যাটে ভাবছি আগে মানে শিডিউল কটা গান করব। আছে অ্যালবামে টোটাল 7টা গান আছে। 7টা, মানে একটা করে, মানে প্রত্যেক মাসে আসবে হ্যাঁ, বা এরকম প্রত্যেক টাইপ? মাসে না, মানে ওটা আমরা মানে দেখি আর কি। দেখে আচ্ছা, আর কি দেখে, কিভাবে okay. কি করা ওটাই। যায় সেই হিসাবে। মানে প্রত্যেকটাই কি ভিডিও ফরম্যাটেই আসবে, মানে ভিডিও শুট বা এরকম কিছু? এখন অবধি আমরা মানে সবগুলো গানের বিষয় এখনো ফাইনালাইজ করতে পারিনি যে এইগুলোর প্রত্যেকটাতে ভিডিও হবে কিনা, বাট আমরা 3 থেকে 4টে গান মানে কাইন্ড অফ ফিগার্ড যে এই গানগুলোর ভিডিওস আসবে। এবার সেটা কি ধরনের ভিডিওস, কি ব্যাপার সেটাতে আর যেটা ফেভারিট বলছো সেটা ওর মধ্যে ভিডিও ফরম্যাটেই আছে? ফেভারিটটা নিয়ে এখনো ভিডিও কিছু করা হয়নি। ফেভারিট হয়ে গিয়ে মুশকিল হয়েছে জিনিসটা, কেননা যাই ভাবছি মনে হচ্ছে ভালো না। তবে এই যে একটা জিনিস ও যে বললো যে ফেভারিট নিয়ে মুশকিল হয়েছে, এইটা গান বাজনার ক্ষেত্রে একটা বড় টুইস্টের বিষয়। মানে যে জিনিসটা আমাদের ফেভারিট না হয় সেইটার ক্ষেত্রে আমরা আইডিয়াস অনেক বেশি এক্সপেরিমেন্ট করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আবার যে জিনিসটা আমাদের খুব বেশি ফেভারিট হয়ে যায় সেটার ক্ষেত্রে আমরা প্রচণ্ড পিকি হয়ে যাই, এবং কনসাস হয়ে যায়, কনসাস হয়ে যায়। এবার আমার মনে হয় এইটা গান বাজনার ক্ষেত্রে একটা খুব কঠিন জিনিস। মানে জিনিসটা যতটা ক্যাজুয়ালি নেওয়া যায় তত সেই জিনিসটার উপরে এক্সপেরিমেন্ট করতে স্বাচ্ছন্দ্য ফিল করা যায় যে কী আর হবে। তো এটা কিন্তু একদিক দিয়ে ভালো। আবার যখন ওটা নিয়ে খুব সিরিয়াস হয়ে যায় যে এই গানটা বিশাল একটা কিছু হতে চলেছে, তখন ওখানে এক্সপেরিমেন্ট করার সাহসটা অনেকটা ছোট হয়ে যায় যে এটা যদি না হয়, ওটা যদি না হয়। তো এই জন্যে ও যেটা বললো তখন যে আমরা ভাবতে পারিনি যে এই গানটা লেগে যাবে, এটা একটা বড় কারণ যে এইটা নিয়ে বেশি এক্সপেকটেশান আমরা রাখিই নি। তো যখন সেটা এক্সপেকটেশানের বেশি চলে এসছে তখন আমাদের মনে হয়েছে ও এটা কী করে এরকম হলো। তো আইডিয়াসটা এরকম। তো মিউজিকের ক্ষেত্রে আমার মনে হয় যে এক্সপেকটেশানটা একটু ছোটো রাখাটাই ভালো যে কোনো গানের ক্ষেত্রে। যদি তার থেকে বেশি রিটার্ন আসে তখন সেটা ভালো, বাট তা না হলে যেটা হয় যে ওই এক্সপেরিমেন্ট করার সাহসটা অনেকটা কমে যায়। তো সেটা আমার মনে হয় একটু ভালো লাগার দিক দিয়ে আবার ক্ষতিকারক একটা দিক তৈরি হয়। এটা ডিলেমা আর কি, কিছু করার নেই। বাংলায় তোমাদের মানে তোমরা নিজেরা বাদ দিয়ে কাকে বেশি পছন্দ ইন্ডিপেন্ডেন্ট মিউজিকের দিক দিয়ে দেখতে গেলে? আমার তো মানে সেই স্কুল লাইফ থেকে আমার অর্ণবদা ভীষণ পছন্দ। অর্ণবদার গান আমি প্রচুর শুনেছি। আর এখন কারেন্ট মহিনের গোড়াগুলি তো ওটা তো হ্যাঁ, ওটা আর কি বলবো। তো এরকম আছে দল। আমি বলছি যে ধরো ক্রিয়েটারের দিক দিয়ে, মানে ধরো ঋষিদা গাইছে বা এরা গাইছে, এদের মধ্যে কি কেউ আছে মানে আমি কম্পিটিশনে? না কম্পিটিশন বলে ওরকম কিছু নেই। আমি হিন্দির দিক দিয়ে তো প্রচুর গান শুনেছি, আর এমনিতে ফিডে মাঝে মধ্যে অনেক গান আসছে আমি শুনছি এরকম, বাট ওরকমভাবে আমার মানে ডিরেক্ট ফেভারিট ওইভাবে ডিরেক্ট মানে লকডাউনে আমি এরকম কাউকে মানে হেয় করতে চাইছি না, করতে চাইছি না, সেরকম বিষয় নয়। বা আমার পার্টিকুলারলি বলতে গেলে মানে ফেভারিটটাই এরকম। হ্যাঁ, যেটা পছন্দ হয় যখন সেটা। এবার এমন হয়তো হতেই পারে যে নতুন অনেক গান আছে যেগুলো হয়তো ভালো লেগেছে, এখন এই মুহূর্তে হয়তো খেয়াল আসছে না বা এরকম ব্যাপার। গানের দিক দিয়ে বলতে গেলে একটা কথা বলতে হয়, যেটা বলি সেটা হচ্ছে মানে যে কোনো পডকাস্টেই তার নাম ওঠে অরিজিৎ সিং। ওকে, মানে আমি জাস্ট জিজ্ঞেস করছি, মানে তোমাদের আমি জানি না দেখা হয়েছে কিনা, মানে দেখা করার কি ইচ্ছা আছে? এটা খুব বোকা প্রশ্ন আমি জানি, বাট তাও অবশ্যই, মানে কেন নয়, মানে উনি আর্টিস্ট হিসাবে কতটুক কী সেটা তো আমি মানে জাজ করার মতো পজিশানে নেই, কিন্তু মানুষ হিসাবে উনি খুব ভালো। তো সেটা তার কাছ থেকে ভীষণভাবে শেখার রয়েছে যে একটা মানুষ এতটা উপরে পৌঁছে কিভাবে ডাউন টু আর্থ থাকতে পারে। তো সেইটা একটা বিরাট বড় মানে জিনিস যেটা ওনার মধ্যে রয়েছে, এবং সেটা আমার মনে হয় সব আর্টিস্টদের ওনার কাছ থেকে শেখা উচিত। আরেকটা জিনিস যেটা হয় যে মানে আমরা কাউকে দেখে শিখি, তো তোমরা কাকে দেখে শেখো? মানে কোন সিঙ্গার বা কোনো মিউজিশিয়ান যাকে দেখে তোমরা শেখো? মানে সবসময় তো এরকম হয় না যে কোনো গুরুর কাছ থেকেই শিখছো, কাউকে তো দেখেও শিখছো।
ওকে, তো সেই রকম কথাই জিজ্ঞেস করছি যে এইবার এরকম- এইটা একটা মান্নাদের একটা ইন্টারভিউ ছিল যেখানে তিনি বলেছিলেন যে আমি সবার থেকে খুব ছোট 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 জিনিসগুলো নিয়ে তারপরে মান্নাদে হয়েছি। তো এবার এইখানে একটা খুব ইন্টারেস্টিং কথা বলা রয়েছে। আজকাল যেটা হয়, আজকাল বলে না, অনেক দিন আগে থেকেই হচ্ছে, বলিউডেও হচ্ছে প্রচুর, যে কোনো কিছু ইন্সপিরেশন আর কোনো কিছু কপি করা, এই দুটো জিনিসকে গুলিয়ে ফেলে মানুষ, ঠিক আছে? তো ইন্সপিরেশনটা কীরকমভাবে আসে? ইন্সপিরেশন প্রচুর জায়গা থেকে আসতে পারে। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, একটা হাঁড়িতে একটা খুন্তির আওয়াজ, সেখান থেকেও ইন্সপিরেশন আসতে পারে। বিষয়টা হচ্ছে কোন জিনিসটাকে কোথায় ইমপ্লিমেন্ট করা যেতে পারে, সেই কনসেপ্টটা। এইবার এই রকম দিক দিয়ে বলতে গেলে, যেমন আমার পার্সোনালি ব্যালাড সিঙ্গার হিসাবে বলিউডে মানে কেকের থেকে আমার মনে হয় না, মানে আমার পার্সোনালি ওনাকে বিভৎস ভালো লাগে। ওনার যে ডাইনামিক্স, যে কন্ট্রোলটা রয়েছে ভোকালে, সেটা অসাধারণ, ঠিক আছে? এবার আবার বম্বে জয়শ্রী যেটা যারা যারা গেয়েছেন, সেখানে তার গলার যে টেক্সচারটা রয়েছে, সেখানে অন্য কারোর গলা ম্যাচই করবে না। তো এরকম প্রত্যেকটা মানুষের আলাদা 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 কিছু ছোটো 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 বিষয় রয়েছে, যেগুলো খেয়াল করলে সেই জিনিসগুলো একটা রাইট জায়গাতে ইমপ্লিমেন্ট করা সম্ভব। তো সেই রকম দেখতে গেলে ওয়েস্টার্ন, ইন্ডিয়ান, মানে ক্লাসিক্যাল প্রচুর জায়গা থেকে ইনফ্লুয়েসড হই, মানে হয়ে গেছি, নিজের অজান্তে হয়ে গেছি। মানে হয়তো চাইনি ইনফ্লুয়েসড হতে, কিন্তু হয়ে গেছি। আজকে কানাই দাস বাউল, উনি মারা গেলেন রিসেন্টলি। ওনার একটা প্রজেক্ট আমাকে কিছুদিন আগে গাবুদা শেয়ার করেছে। তো গাবুদার সাথে কথা হচ্ছিলো, তারপরে আমি ওটা শুনলাম, কানাই দাস বাউলের। তো উনি গান গাইছেন, সেখান থেকেও কিছু জিনিস নেওয়ার রয়েছে। তো এইরকম কোথা থেকে যে একটা আর্টিস্ট ইনফ্লুয়েসড হয়, একটা ছবি দেখেও ইনফ্লুয়েসড হয়ে যেতে পারে, সেখান থেকেও সুর আসতে পারে। তো প্রচুর জায়গা থেকে ইনফ্লুয়েন্স আসে, শুধু আর্টিস্ট মানে সিঙ্গার কম্পোজার তো অবভিয়াসলি, তাছাড়াও মানে নানা মিডিয়াম থেকে ইনফ্লুয়েন্স কিন্তু আসতে পারে। তোমাদের তিনজনকে একটা বিষয় জিজ্ঞেস করি, যেটা এই মুহূর্তে চলছে, সেটা হচ্ছে বলিউডের ক্ষেত্রে আমরা দেখছি যে রিলে গান হিট করানোর জন্য একটা পার্টিকুলার সেগমেন্ট তৈরি করা হয়, যেটা যাতে রিলে হিট করে, যাতে গানটা ভাইরাল হয়। তো তোমাদের ক্ষেত্রে কি মানে তোমাদের মাইন্ডে এই জিনিসগুলো কাজ করে যে এই পোর্শনটা আমি করলে এটা রিলে ভাইরাল হতে পারে, তাহলে গানটা হিট করতে পারে, এইসব জিনিসপত্র যখন তোমরা মিউজিক করো? এবার এই যে একটু আগে বললাম যে কোনো কিছু স্পেসিফিক আইডিয়া নিয়ে গান বানানোতে আমার পার্টিকুলারলি খুব একটা মানে পছন্দ নয়। মানে তাতে কি হয়, গানের থেকে সেটার কমার্শিয়াল সাইডটার উপরে বেশি ফোকাস করলে গানের প্রাণটা মনে হয় কোনো দিক দিয়ে চলে যায়। এবার রিল দিয়ে গান ভাইরাল হচ্ছে, সেটা ভালো মার্কেটিং স্ট্র্যাটেজি, অবভিয়াসলি সেটা এখন একরকম আছে, আগে হয়তো একরকম ছিল। এবার শুধু রিলের কোনো পোর্শন টার্গেট করে গান বানাতে গেলে হয়তো সেটা আগে পেছনে কেমন হলো, মানুষ সেটা পরে কি শুধু রিলে শুনবে, বা পরে কি গানটাতে স্পটিফাইতে শুনতে ভালো লাগবে, সেটাও ভাবনার বিষয়, সেটা আমার মনে হয়। আমার মনে হয় যে ব্যালেন্স করে চলাটা হচ্ছে সবথেকে বুদ্ধিমানের কাজ, যে গানটাও যাতে ভালো হয়, মার্কেটিংটাও যাতে করা যায়। বিকজ সময়ের সাথে সাথে আমাদেরকে আপডেটেড হতে হবে। এখন আমি যদি ভালো গান বানাই এবং মার্কেটিং না করি, আমি যদি মার্কেটিং স্ট্র্যাটেজি না ফলো করি, তাহলে আমাকে পিছিয়ে পড়তে হবে, এটা কিছু করার নেই। তো আমার টার্গেট হওয়া উচিত যে গানটা ডেফিনেটলি ভালো হবে গানের দিক দিয়ে, আমি মার্কেটিংও আপডেটেডভাবে স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবো, তাহলেই আমার মনে হয় সেটাই মানে আমাদের মোটো হওয়া উচিত। তো তোমার আমার একদমই না, মানে রিলের জন্য এই জায়গাটা আলাদা করে স্পেসিফিক করে বানানো হচ্ছে এরকমভাবে আমরা গান তৈরি করি না। আমাদের মূলত ভাবনাটা থাকে যাতে গানটা সামগ্রিকভাবে ভালো হয় শুনতে, এবং রিলটা তো অবশ্যই এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণই একটা ম্যাটার করে আর কি, যে ওই জায়গার সমস্ত রিলে ওই গানটা বাজছে কি না, কিন্তু সেটাও খুব একটা সাময়িক স্পাইক দেবে। কিন্তু আলটিমেটলি যদি গোটা গানটা ভালো হয়, সেক্ষেত্রে সে তার থেকে কিছু অংশ হয়তো মার্কেটিংয়ের কারণে রিলেও হিট করলো, আবার মানে সব থেকে বেশি করে বোঝা যায় যে মানুষ গোটা গানটা শুনছে কি না সেটা যখন সামনাসামনি আমরা ইন্টারাক্ট করছি, কনসার্ট হচ্ছে, অথবা মানুষ গোটা গানটাই আমাদের সাথে একসাথে গাইছে, সেটা কিন্তু রিল থেকে হবে না, সেটা হচ্ছে মানুষ পুরো গানটাই শুনেছে বা লুপে শুনেছে, বা অন্তত বেশ কিছুবার শুনে তার মুখস্থ হয়ে গিয়েছে। এবং যখন গানটা গাওয়া হচ্ছে স্টেজে, আমরা দেখছি যে স্বতঃস্ফূর্তভাবে মানুষের কিন্তু গানটা মুখস্থ আছে, তখন হয়তো আমরা খানিকটা আন্দাজ পেলাম যে মানুষের গানটা ভালো লেগেছে, সেই গানটা থেকে যাবে। কিন্তু রিলটা ওই হয়তো 1 মাস 2 মাস, তো ওই রিল স্পেসিফিক কারণে আমরা কখনো গান বানানোর কথা চিন্তা করিনি। পুরো গানটাই যাতে খানিকটা যত্ন দেওয়া যায়, সেটা সবসময় একটা মাথায় থাকে আর কি। আর একটা জিনিস আমার মনে হয় যে
গানটা বানানোর পরে মার্কেটিং স্ট্র্যাটেজিটা বানানো উচিত। গানটা বানানোর আগে মার্কেটিং স্ট্র্যাটেজিটা বানানোর মানে হয় না। মানে প্রত্যেকটা গান হোক বা সিনেমা হোক, তার একটা ডিফারেন্ট ওয়ে অফ মার্কেটিং থাকে। তো এখন যেটা মানে তুমি বললে, সেখানে এই ছোট্ট জিনিসটা একটু কন্ট্রাডিক্টরি, যে গানটা বানানোর আগে আমি মার্কেটিং স্ট্র্যাটেজিটা লক করে ফেলছি। যে কোনো গান প্রপার ওয়েতে মার্কেটাইজড করা সম্ভব যদি সেই গানটাকে তার মতো করে মার্কেটাইজ করা যায়। এবার সেটা আমরা কতদূর পারবো না পারবো সেটা আলাদা ব্যাপার, বাট সেটার জন্য একটা প্রপার মার্কেটিং টিম যারা রয়েছে তাদেরও কিন্তু আর্টটা বোঝার দরকার। আমার একটা গান নিয়ে এলাম মানে মহিনের ঘোড়াগুলির মতো, সেটা যদি এখন একটা ডান্স নাম্বারের মতো মার্কেটিং করার চেষ্টা করি, তাহলে তো সেটা ওয়ার্ক করবে না। সেটাকে তার স্পেসিফিক অডিয়েন্সের জন্য কিভাবে মার্কেটাইজ করা যায় সেটা প্ল্যান করতে হবে। তো আমার মনে হয় এই পার্টিকুলার জিনিসটা যখনই ফিগার আউট করতে পারবে, তখন তাকে গানটার জন্যে মার্কেটিংয়ের জন্য গানটা নিয়ে ভাবতে হবে না। গানটা বানানোর পর সেটা স্পেসিফিক মার্কেটিং সে ওই পার্টিকুলার টিম দিয়ে করতে পারে। এবং পারিপার্শ্বিক পরিস্থিতিও রয়েছে, যে আমি গানটা তৈরি করার পর গানটাকে কখন আমি মানে মানুষের শোনার জন্য আনছি, চারপাশের পরিস্থিতিটা কেমন। আর চারপাশে হয়তো খুব যুদ্ধ পরিস্থিতি রয়েছে, মানুষ একটা চিন্তার মধ্যে রয়েছে, সেই সময় যদি আমি প্রচণ্ড একটা আনন্দের গান নিয়ে চলে আসলাম, সেটা তার সঠিক সময় নয়। অথবা যেই সময় মানুষ, ওই যে বললাম রাজনৈতিকভাবে খানিকটা, যে সেখানে যদি আমরা কিছুটা ফুয়েল দিলাম, সেক্ষেত্রে গানটা মানুষের কাছে অনেক গ্রহণযোগ্য হয়। মানুষও ভাবতে শুরু করে যে এরা যেটা বলছে। কাজ করলাম না, এদিকে আমি ভোটের প্রচার করলাম, এরকম যে গান ভালো হলো না, আমি মার্কেটিং। এই জন্যে একটা কিন্তু বিশাল ওভারলুকড মানে জায়গা হচ্ছে মার্কেটিং, টু বি অনেস্ট। মানে স্মার্ট মার্কেটিং ইজ ভেরি টাফ আমার মনে হয়। মানে সেটা কিন্তু করাটা এতটাও সহজ জিনিস না, সেটা করার জন্যও একটা বিরাট লেভেলের ক্রিয়েটিভিটি দরকার হয়। আজকে যে জিনিসগুলো দেখো, ফর এক্সাম্পল এই যে ব্র্যান্ডগুলো আমাদের ছোটোবেলার, বোরোলিন, শালিমার, তখনকার সময়ের মার্কেটিং আমার আজকেও মনে রয়েছে। তার মানে কিছু ছিল সেটার মধ্যে যেটা দাগ কেটে গেছে। তো এই মার্কেটিং স্মার্টলি করা, একটা প্রপার ক্রিয়েটিভ টিম নিয়ে তাদের আর্টের সেন্স রয়েছে, এই জিনিসটা বিল্ড আপ করা একটা ট্রিমেন্ডাস মানে ট্যালেন্টের জায়গা আমার মনে হয়। বাট ইন্ডিপেন্ডেন্ট মিউজিকের ক্ষেত্রে এই মার্কেটিংটা কতটা টাফ? ওই জন্য হয়নি বলেই তো ইন্ডিপেন্ডেন্ট মিউজিক, বলে তো তাহলে লেভেল হয়ে যেত। জাস্ট আমি জিজ্ঞেস করছি যে ধরো একটা ইন্ডিপেন্ডেন্ট মিউজিক আর একটা সিনেমার মিউজিক, এই দুটো করার সময় মানে কি খেয়াল রাখতে হয়? তোমরা সম্ভবত একটা সিনেমারও করেছিলে, আমি সরি নামটা ভুলে গেছি সিনেমাটার, বাট হ্যাঁ। এই দুটোর ক্ষেত্রে তফাৎটা কি হয়? এখন বলতে গেলে যুগটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে। মানে এখন সিনেমাটাও সোশ্যাল মিডিয়াতে প্রমোশন হয়, ইন্ডিপেন্ডেন্ট মিউজিকও সোশ্যাল মিডিয়াতে প্রমোশন হয়। এবার এখানে দুটো জিনিস আছে, একটা ফ্যাক্টর রয়েছেই, সেটা হচ্ছে কতটা ইনভেস্ট রয়েছে, কতটা অ্যামাউন্ট আমি ইনভেস্ট করতে পারছি। তো সেটা অবভিয়াসলি ইন্ডিপেন্ডেন্ট মিউজিকের ক্ষেত্রে আমাদের বলতে গেলে ওটা জিরো বাজেট। মানে আজকে কিছু গান, আমি নাম নেব না কোনো গান, একটা গান বেরোচ্ছে ফার্স্ট দিন, সেটাতে 200K ভিউ হয়ে বসে আছে। আমরা দেখে বুঝতে পারছি ভিউটা কোথা থেকে কী আসছে না আসছে, এখন মোটামুটি সবারই একটা বেসিক আইডিয়া আছে। বাট একটা গান প্রথম দিন বেরিয়েছে, সেটাতে 20,000 ভিউ হয়েছে, বাট সোশ্যাল মিডিয়াতে 20,000-এর মধ্যে 5,000 লোক বলছে এই গানটা ভালো, এই গানটা ভালো। কোন গানটার মার্কেটিং অ্যাকচুয়ালি ওয়ার্কড সেটা তো আমরা বুঝতে পারছি। তো তার মানে 20,000 ভিউয়ের মধ্যে ম্যাক্সিমাম ভিউটাই যারা হচ্ছে, সেটা মানুষ হয়তো খুঁজে এসেছে, কোথা থেকে খুঁজে দেখতে এসছে বা লেজিটিমেটলি ভালো লেগেছে। বাট ওই এবার এই গানটা যেটা 20,000 ভিউ হয়েছে, এই গানটাকে যদি ওই 200K ভিউ হয়েছে যে গানটা, তার মতো প্রমোট করতো, তাহলে কিন্তু এই গানটা আরও বেশি বুম করতো। পোটেনশিয়াল ছিল যে। এইখানে ইন্ডিপেন্ডেন্ট মিউজিক আর ফিল্ম মিউজিকের মধ্যে মানে একটা কম্পিটিশান রয়ে গেছে। মানে আমরা পারছি না ওই জায়গাটাতে, কারণ আমাদের ওই অ্যামাউন্ট অফ বাজেটটা ঢালাটা সম্ভব নয়। বাট ওই আমাদের হোপটাও তো একটা বড় জিনিস, যে হোপের কারণেই মানুষের সব কিছু কন্টিনিউ করা। মানে গান বাজনাতে তাহলে আসবোই কেন যদি হোপ না থাকে? তো আমাদের হোপ এটাই যে একদিন গিয়ে যদি মানুষ এটা ডিসকভার করে। এবং একটু আগে তুমি আমায় জিজ্ঞেস করছিলে যে এই সময় কার গান ভালো লাগে, আমার এখন মাথায় এলো ঋষিদারই একটা গান আছে হ্যালুসিনেশন বলে, যে গানটা কিন্তু একদম ভিউ পায়নি, কিন্তু ওই গানটা আমার পার্টিকুলারলি খুব ভালো লেগেছে। তো এবার হয়তো ওটাকে রাইটভাবে মার্কেটাইজ করা যায়নি, বা হয়তো মানুষের কোন গানটা কার ভালো লাগবে এটা বলাটা খুব মুশকিল, ঠিক আছে? বাট সিনেমার ক্ষেত্রে যখন ধরো তোমরা গান করছো, তখন কি এক্সট্রা প্রেশার থাকে
সেটা যে ক্ষেত্রেই হোক, মানে প্রডিউসারের তরফ থেকেও হোক, বা এটাকে হিট করাতেই হবে যেহেতু সিনেমার গান, এর পেছনে একটা হিরো আছে, হিরোইন আছে, এই প্রেশারটা কি থাকে? দেখো, একটা জিনিস আমার মনে হয় সব সময় মিউজিক কম্পোজার বলো তাদের বোঝা উচিত, একটা সিনেমা যখন তৈরি হয় সেই ভিশনটা ডিরেক্টরের, এখানে দ্বিমত পোষণ করার কোনো জায়গা নেই। কারণ গল্পটা তার মাথাতে এসছে বা সে ভাবছে তার দৃষ্টিভঙ্গি দিয়ে, তো তোমাকে সেটার সাথে অ্যালাইন হতে হবে। হ্যাঁ, এখানে আমার স্বাধীনতা থাকবে, আমি হয়তো তার মানে যে গল্পটা তার মাথায় এসেছে সেখানে আমার মতো করে একটা কিছু ভাবলাম, বাট এটা ট্রু যে সে কিভাবে জিনিসটাকে ভাবছে সেটাকে বুঝতে হবে। তো আলটিমেট কলটা ডিরেক্টরেরই। সেখানে আমি মানে জোর জবরদস্তি বলতে পারি না যে এখানে আমি এরম গান বানাবো, আপনাকে নিতেই হবে, তাহলে তো ইন্ডিপেন্ডেন্ট মিউজিক হয়ে যাবে। তো এই জায়গাটা মিউজিকে, ফিল্মের মিউজিক আর ইন্ডিপেন্ডেন্ট মিউজিকের মধ্যে তফাৎ, যে ওখানে হয়তো একটা সিনারিও রয়েছে, একটা জায়গায় একটা ছেলে মেয়ের প্রেম রয়েছে, কলেজে পড়ে, তো স্টোরিটা তো আমার লকড, তার বাইরে গিয়ে তো আমি একটা গান বানাতে পারবো না যেটাতে একটা হয়তো কী বলে ছেলেবেলার স্কুলের কামিং অফ এজের টাইমের প্রেম, সেটা তো মানাবে না। তো সেখানে লিরিক্যালি যেহেতু একটা ব্যারিয়ার থাকবে, মিউজিক্যালি একটা ব্যারিয়ার থাকবে, তারপরে সিনেমা যেহেতু অবশ্যই সেটা একটা কমার্শিয়াল সাইড থাকবে, তাদের একটা কল থাকবে যে আমি সিনেমাটা কোন ধরনের অডিয়েন্সের জন্য বানাতে চাইছি, এটা কি আর্ট ফিল্ম নাকি একটা কমার্শিয়াল ফিল্ম, নাকি আমার টার্গেটেড অডিয়েন্স এই ধরনের, তো সেইগুলো মাথায় রেখে তো তৈরি করতেই হবে। এবার যদি তোমার জন্য সেই জনরাটা না হয়, যদি তোমার সাথে সেটা অ্যালাইন না করে, তাহলে কাজ করো না। বাট আমার মনে হয় এই যে অনেকে কমপ্লেন করছে সিনেমাতে গান করছে আমার নিজের ইচ্ছা মতো, কেন হবে তোমার ইচ্ছা মতো? তাহলে নিজের ইচ্ছা মতো পুরোপুরি যদি হয় তাহলে ইন্ডিপেন্ডেন্টলি হওয়া উচিত। এটা আমার পার্সোনালি মনে হয়। তো তোমার? হ্যাঁ, মানে যখন আমরা ছবির জন্য গান বানাচ্ছি সেখানে গল্পটা বলছে আসলে ডিরেক্টর, যেটাও বললো, এবং আমরা তার চোখ দিয়ে গানটা বানানোর চেষ্টা করছি, কারণ এখানে পিওভিটা তার। আমরা শুধু সেইটা যাতে যাতে একদম মানে বিষয়টা মনে হয় না যে আমরা তার থেকে বেরিয়ে গিয়ে আমরা নিজেদের মতো জিনিস করছি, সেটা মাথায় রাখার দরকার। এবং ফাইনাল আমি যখন লিরিক্সটাও লিখছি বা কম্পোজও করা হচ্ছে, সব কিছুর পরে ফাইনাল মানে বক্তব্যটা সেই দেবে যে হ্যাঁ তার ছবি, তার সে যা ভেবেছে, যা ছবি যাবে বা যেরকম যা থাকবে মিউজিক ভিডিওতে, সেটার সঙ্গে সেটা আদৌ যাচ্ছে কিনা, না হলে আমরা হয়তো সেটাকে আবার চেঞ্জ করবো। সেখানে ইন্ডিপেন্ডেন্ট মিউজিকটা কমপ্লিটলি আলাদা। এবং লাকিলি আমাদের কাজ, আমরা যে ধরনের ছবি বা সিরিজের জন্য গান বানিয়েছি, আমাদের ধরন মানে আমরা যে ধরনের মিউজিক করি সেটা শুনেই হয়তো ডিরেক্টর আমাদেরকে অ্যাপ্রোচ করেছে, হয়তো তার ছবি বা তার ভাবনার সাথে আমাদের ধরনটা যাবে বলেই। তো সেক্ষেত্রে আমাদের কাজ করতে একটু বাড়তি সুবিধে হয়েছে যে উনি হয়তো ওরকমই গান চাইছিলেন, তো তখন আমরা ওনার সাথে বসে তার ভিউটা বোঝার চেষ্টা করি যে কীরকম চাইছে খুব স্পষ্টভাবে, এবং ওনার গল্প বলার ধরনে তখন আমরা সেইভাবে গল্পটা বলার চেষ্টা করি। সেখানে আমাদের ব্যক্তিগত মতামত খুব একটা প্রাধান্য পাবে না। অবশ্যই আমাদের কাজের ছাপটা থাকাটা মানে একটা ব্যাপার, ওটা সবসময় আমরা মেনটেন করার চেষ্টা করি, কিন্তু গল্পটা আমরা ওনার চোখ দিয়ে দেখছি এবং ওনার মতো করেই তখন বলার চেষ্টা করি। বাট এক রকম গান হয় যেটা হচ্ছে আনপ্লাগড, কোনো একটা হিট গানের আনপ্লাগড ভার্সন। তো সেক্ষেত্রে ধরো কেউ আনপ্লাগড করেই যাচ্ছে, আমি জাস্ট এটা জিজ্ঞেস করছি যে ধরো আজকে তোমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট মিউজিক করে একটা অন্য ধরনের গান করে যে নামটা হয়েছে, কেউ আনপ্লাগড যদি কেউ করে যায়, তার কি এই নামটা হওয়া মানে সম্ভব? মানে কি কোন মানে ধরো যেটুকু নাম হয়েছে, ধরো আজ তালপাতা সেপাই যে নামটা, যে ব্র্যান্ডটা হয়েছে, সেটা কি কেউ ধরো আমি একটা আনপ্লাগড মিউজিক গান গেয়ে যাচ্ছি, ধরো সেটা সেই সময়ের হোক, কিশোর কুমারের হোক বা জিৎ গাঙ্গুলির, মানে কভার সং, সরি হ্যাঁ কভারগুলো, সেগুলো করে করে কি তার নাম হওয়া সম্ভব বা তার কোনো ব্র্যান্ড হওয়া সম্ভব? এবার এইটা ওই যে টোটালি বললাম তোমার টার্গেটেড অডিয়েন্স কি, তো সেখানে আসছে। এবার কিছু সংখ্যক মানুষ রয়েছে যাদের কাভার শুনতে ভালো লাগে। তোমার যদি টার্গেটেড অডিয়েন্স এটাই হয় যে আমি কাভার করতে পছন্দ করি, আমি সবাইকে তো এমন কেউ বাধ্যবাধকতা নেই যে সবাইকে কম্পোজার হতে হবে, সেটার কোনো কথা নেই। এবার আমাদের ভালো লাগে, আমরা কম্পোজ করি, আমরা নিজেদের গান বাঁধি। যাদের হয়তো মনে হয় যে না আমি কাভার করব, আমার কাভার করতে ভালো লাগে, সে কাভার করবে, মানে সেটা তার জন্য যদি সেটা কমফোর্টেবল হয়। এবার অবশ্যই কাভার নিয়ে তো সানাম বলে যে ব্যান্ডটা রয়েছে, ওরা তো কাভার নিয়ে পপুলার, তো হ্যাঁ রয়েছে, মানে ওটা মোস্টলি শো স্পেসিফিক হয় বা হয়, এই ধরনের অডিয়েন্স, ওদের টার্গেটেড অডিয়েন্সটা একদমই আলাদা।
বাট আমরা যদি তালপাতা সেপাইকে জিজ্ঞেস করা হয় তালপাতা সেপাইয়ের মোটো কি, মানে আমরা আমাদের কথা বলতে চাই, তখন তো কাভার করলে হবে না। তখন আমাদের নিজেদের ভিশনটা কি ভাবছি, সেই কৃতি কী ভাবছে, কী ভেবে লিখছে, কী ভেবে আমরা সুরটা বানাচ্ছি, টোটাল একটা মিউজিক্যালিও একটা বক্তব্য থাকে একটা গানের, যে সুরের মাধ্যমে আমরা কি বলতে চাইছি, হোল অ্যারেঞ্জমেন্ট, ভিডিও সব কিছু দিয়ে তখন জিনিসটা টোটালি আলাদা হয়ে যাচ্ছে। আমি সাবজেক্টের বাইরে গিয়ে বলছি, ধরো তোমরা যে পলিটিক্যাল ইয়েগুলো দাও তার জন্য কখনো সমস্যায় কিছু পড়েছো? জাস্ট র্যান্ডম কোয়েশ্চেন। সত্যি কথা বলতে বিরাট কোনো সমস্যা বিরাট, পড়িনি। হ্যাঁ। দু তিনবার ওই ফেক আইডি থেকে এটা ওটা করে দেবো এইসব একটু লিখেছিল, বাট তার থেকে বেশি কিছু খুব একটা আচ্ছা। কিছু হয়নি। বাট সেগুলো করেনি মানে মানে তখন ভয় টয় লেগেছিল? ভয় পেয়ে আর কি হবে, এবার যদি রাস্তায় বেরোই মানে তোমরা চারটে, অ্যাজ সাচ মানে একদম কিছু বিশাল কিছু তো বলছিলে না, জাস্ট একটা দুটো লাইনে। ও যা বলেছি ওতেই রেগে গেছে আর কি। না বলেছি, কে বলেনি, এখন অনেক কিছুই বলেছে। এ তো লিখে দিয়ে খালাস, ঠিক আছে, এবার আমাকে আর ওকে ভিডিওতে সেগুলো আবার বলতে হয় কায়দা করে করে। তো সবার আগে আমি এগুলো নিয়ে আমরা প্রচুর ইয়ার্কি মারি, ঠিক আছে, তো আমি ওকে বলছিলাম দেখ তুই তো লিখে টিখে দিয়েছিস, তো সবার আগে মারটা খাবো আমি আরও, ঠিক আছে, কারণ আমাদের মুখ দেখছি আমরা এসে উল্টাপাল্টা কথাগুলো বলছি। আর আমাদের একটা গান আছে প্রেমিক প্র্যাকটিক্যাল, ঠিক আছে, তুমি যে বলছো যা তা বলিনি, ওর থেকে আর কি যা তা বলবো। স্পেশালি র‍্যাপ পোর্শন আছে, হ্যাঁ, ওটাতে ও পুরো মনের মাধুরী মিশিয়ে লিখেছে পুরো, ঠিক আছে, মানে যা যা ওর মনে হয়েছে পুরো লিখেছে, লিখে ও তো ঠিক আছে তোরা এবার বুঝে না। গানটা রিলিজের আগে আমার ওর অনেকক্ষণ কনসালটেশন হয়েছে, ডিসকাশন হয়েছে যে রাখবো আদৌ, যদি কিছু প্রবলেম হয়। ও বলছে একদম মানে ওর থেকে ডিরেক্টলি আর কিছু বলা হয় না। দুদিন বেরোবো না বাড়ি থেকে। আর মজার বিষয় হচ্ছে সেই কাণ্ডগুলোই এখন হচ্ছে। হ্যাঁ, সেগুলো এক্স্যাক্টলি হচ্ছে। তো আমরা অনেকদিন আগে প্রেডিক্ট করে ফেলেছি যে হ্যাঁ, অনেকদিন আগে আমরা সেই কাণ্ডগুলো ভবিষ্যৎবাণীর মতো মিলে যাচ্ছে। যাই হোক, আমরা একটু আগে এটা নিয়ে ডিসকাস করছিলাম। ওটার প্রেমিক প্র্যাকটিক্যালে একটা আনপ্লাগড ভার্সনও তোমরা বার, ওটা কেন বার করলে হঠাৎ? ওটা কি মনে হয়? আচ্ছা, প্রেমিক প্র্যাকটিক্যাল নিয়ে কথা বলতে গেলে প্রেমিক প্র্যাকটিক্যাল এবার তালপাতা সেপাই বিষয়ে না, মানে অডিয়েন্সদের একটা স্পেসিফিক ভাবনা রয়েছে। মানে অনেক সময় কী হয়, আমরা কোনো একটা জিনিস যখন ভালো মানে খুব বেশি ভালোবেসে ফেলি না, তখন সেটা খুব নিজের কাছে চলে আসে। তখন কাছে চলে আসলে কি হয়, সেটার থেকে একটা পার্টিকুলার সর্ট অফ এক্সপেকটেশন থাকে। তো সেই জিনিসটা যখন অন্য কিছু করে ব্যতিক্রমধর্মী, তখন সেখানে অনেক সময় অ্যাকসেপ্টেন্সটা হয় না। মানে ধরো আমি ওকে একটা রূপে দেখে অভ্যস্ত, কালকে যদি দেখি ও মাথায় রেনবো কালার করে এসছে, তো আমার হয়তো একটা জার্ক লাগবে। বা যেই ধরনের গান আমরা মেইনলি করেছি মধ্যরাতেতে, প্রচুর মানুষ মানে ওই কানেক্ট করেছে, বা নকশি কাঁথা শুনছে, বা অগোছালো মন, আমরা প্রচণ্ড একটা মানে ভালো ছেলে মেয়ের যে হয় না স্কুলের সেই ব্যাপারটা। কিন্তু আমরা যে অ্যাকচুয়ালি ব্যাক বেঞ্চার্সও, এবং আমাদের প্রচণ্ড মজা করতে ভালো লাগে, বা আমরা যখন আমরা নিজেরাই ভাবি যে যখন আমরা বসে আড্ডা মারি, বা আমাদের চ্যাটগুলো যদি কখনো লিক হয়ে যায়, তাহলে বোধহয় আমরা আর বাড়ি থেকে আর বেরোতে পারবো না। তো ওরকম ব্যাপার। তো আমরা ওই ব্যাক বেঞ্চার্সও, মানে আমরা সবসময় খুব ক্লাসের ভালো ছেলে মেয়েগুলো শান্তশিষ্টও নো, তো আমাদের ইচ্ছে হয় যে আমরা ওই ব্যাক বেঞ্চার্স গানগুলো একটু দেখাই, একটু শোনাই। তখন মানুষ মনে করে যে না আচ্ছা, অনেকে হয়তো বলেছে যে তোমাদের কাছ থেকে তো এরকম গান এক্সপেক্ট করিনি। মানে প্রীতম দা, সুমন দা নকশিকাঁথাতে গরুর গাড়ির পিঠে উঠে কোনো রকম ঝিমঝিম করতে, হঠাৎ তোমরা নাচা গানা করে এইরকম হুড়ুম দাঁড়াম শুরু করলে, মানে এই জিনিসটা একটা জার্ক লেগেছে। তো সেইটার কারণে হয়তো শক পেয়েছে মানে। হ্যাঁ, তারপরে আমরা বললাম না ঠিক আছে তোমরা শক পেও না, আমরা ওরকম এই ভার্সনটাও পসিবল, ঠিক আছে, তাই জন্য এই ভার্সনটা একটা করা আর কি। না, আমার মনে হয় বিশেষ করে ইউটিউবে আমরা যারা কাজ করি তারা তো একটা রোল প্লে করি, আমরা তো কেউই অ্যাকচুয়াল ওরকম নই। এটা দর্শক হয়তো বুঝতে পারে না। এবার সেটা কোনো দিক দিয়ে একটা সার্থকতাও, যেমন আমাকে এই প্রশ্নটা প্রচুর মানে ফেস করতে হয় যেখানেই যায়। আচ্ছা, সুমন দা কি সত্যি ওরকম? না, একজন প্রশ্ন করেছিল যে সুমন কথা বলতে পারে কিনা। ওটা মানে মানুষ বুঝতে পারে না যে ওটা একটা ক্যারেক্টার। সুমন দা কি সত্যি হাসে না? হাসছে, হ্যাঁ, সুমন দা কি সত্যি এরকম মানে শুধু বডিটা নড়ে মাথাটা নড়ে না? সুমন দা কি চোখের পাতা পড়ে না? অদ্ভুত প্রশ্ন দিয়ে আমিও মাঝে মাঝে প্রশ্নগুলো না মানে ওরমই রেখে দিই, না অ্যাকচুয়ালি সত্যি এরকমই, সত্যি একদমই হাসে না, এরকমই। তুমি কি বলবে? আর কি বলবো, ক্যামেরা দেখে লজ্জা পেতাম, ওটাকেও ক্যারেক্টার বানিয়ে দিয়েছে। না, প্রথম কিন্তু অ্যাকচুয়ালি মনে হতো যে সুমনদার লজ্জা। তুমিও ভেবেছো? হ্যাঁ, মানে প্রথম মানে ওই ইয়ের দিকের গান। বিষয়টা হয়েছে যে ও গান গাইবে, ও হাসতেই হবে, আমি কি করবো?
গিটার বাজিয়ে হাসবো, হ্যাঁ। কি করবো? আমি ওকে জিজ্ঞেস করে দিলাম যে আমি কি করবো, আমি এক্সপ্রেশনটা কি দেবো? বলে তুই যেরকম আছিস ওরকম থাক। ঠিক আছে তাই থাকবো, আমি এরকম গোমরা করে ছাড়িয়েছিলাম। না ওটা কিন্তু অ্যাকচুয়ালি ভাল লাগছিল ভিডিওতে। কারণ আমার মনে হয়েছিল কি যে কোনো কিছু ফোর্সফুলি কারোর থেকে বার করালে যে একটা ফেক ব্যাপার তৈরি হয়, তার থেকে ও রিয়েলি যেটা সত্যি সত্যি পারছে সেটাই করুক। আমি বললাম তাহলে ক্যামেরার দিকে যখন তাকাবি তাহলে এমনভাবে তাকা যে চোখে পলক টলক কিছু পড়বে না, একদম স্পট অন এরম তাকিয়ে থাকবে। মানে আমার কাছে ওটাই ইজিয়ার মনে হলো এক্সপ্রেশন দেওয়ার থেকে। না ব্যাপারটা কি হয়, আমি যখন প্রথমবার দেখি আমি বলছি যে যেহেতু সুমনদা ওরকম একটা ক্যারেক্টার প্লে করছিল, তো বারবার চোখে লাগছিল ওই ব্যাপারটা যে তোমার পেছনে ওরকম দাঁড়িয়ে গিটার বাজাচ্ছে, এগোচ্ছে, মানে এই লোকটা এরকম কেন করছে, এরকম একটা ফিল হচ্ছে। আর ওই যে দুজনের একটা কন্ট্রাস্ট, যে আমি হাসছি আর ও একদমই হাসছে না, তো ওইটা আমার মামাও যখন প্রথম দিন দেখেছে, তো মামা দেখি বিশাল এক্সাইটেড, মানে দেখে বলছে এ কি হচ্ছে তুই এরকম নাকি। তো ওই ব্যাপারটা আর কি। মানে ইভেন মশাদের চুমু টুতে লোকজন গানটা শোনার থেকে, গান তো শুনেছে, তার থেকে বেশি কমেন্ট বোধহয় এসেছে যে সুমনদার চোখে পাতা পড়ছে না কেন। 3 মিনিটের গানে 3 বার পাতা পড়েছে। হ্যাঁ, আবার মানে রিপ্লে করে বোধহয় গুনেছে যে কতবার পড়েছে। 3 বার থেকে 4 বার মতন পড়েছে। তুমি ধরো এই যেটা বলছো যে ক্যামেরা শাই ব্যাপারটা এখন হয়তো অনেকটা কেটেছে, না এখন শুরুর দিকে। জিনিসটা ইন্টেনশনাল হ্যাঁ, হয়ে গেছে যে এখন না হয়ে গেছে। আগেটা পুরোটাই না জেনে শুরুর দিকের বলছি যে ধরো এরকম অকওয়ার্ড লাগছে, এটা হয় মানে ক্যামেরা শাই ব্যাপার, ধরো সেটা তো একটা ব্যাপার ক্যামেরা শাই, তারপর হচ্ছে রাস্তায় পারফর্ম করতে বাবা, হচ্ছে। nightmare। এইটা বলো যে কি একবার কি feel হয়েছে, হ্যাঁ। আমরা একটা গান করেছিলাম অনেক আগের, আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, হ্যাঁ। ঠিক আছে, ওখানে একটা সিন ছিল যেখানে আমরা দেখাচ্ছি যে আমরা স্কুটার থেকে পড়ে গেছি, দিয়ে একটা পোজ দিচ্ছি আর কি, একটা এক্সপ্রেশন। তো একজন সাইকেল করে যাচ্ছিল, তো উনি সত্যি ভেবেছেন আমরা পড়ে গেছি, তো উনি এসছে দিয়ে আমাদের তুলতে তুলতে। না না, আর আমি তো ওখানে এত অকওয়ার্ড, আমি তো কিছু বলছি না, আমি এরকম করে তাকিয়ে আছি, তারপর প্রীতমই হ্যান্ডেল করলো সিচুয়েশন। শো এর ক্ষেত্রে তো প্রবলেম হয় না। সবের ক্ষেত্রে তো ও পুরো সামলে নেয়। না না মানে আমি জিজ্ঞেস করছি মানে শোয়ে এত লোক থাকে যখন, তখন কি ঘুষি প্রবলেম খেয়েছিলাম হয়? আমি। হ্যাঁ আমি আর প্রীতম দুজনে ঘুষি খেয়েছিলাম। কবে? একটা ফ্যান একজন এসে প্রীতমকে মানে সামনে দেখা করবে হ্যাঁ, বলে হ্যাঁ। খুব এক্সাইটেড হয়ে এসছে, হুম। তো পেছনে বাউন্সার দাঁড়িয়ে ছিল, বাউন্সার হাতটা আমার থেরম গেল বুকের মধ্যে একটা। ওটা তো তারপর ঠিক হ্যাঁ আছে, মানে ওটা এক্সাইটমেন্টটা প্রথম হয়ে যায়। দিককার প্রথমে হুম। এটা ছিল, তারপর থেকে মানে ভালো লাগে আর কি, লাইভে গিয়ে সবাই যখন দেখি আমাদের গানগুলো করছে তখন বেশ ভালো ফিল হয়। তোমাদের নয় ঘুষি মেরেছে, অক্ষয় কুমারকে তো এরকম ঘুরিয়ে সেলফি তুলেছে, মুখ ঘুরিয়ে, দেখেছো ভিডিওটা? তাহলে তো হয়ে যায়, ওটা মানুষের একটা ওটা just এক্সাইটমেন্ট আমি মজা থাকে। করে বললাম, মানে না 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 আমি বলছি জাস্ট যে মানে মানুষের যে এক্সাইটমেন্টটা আমাদের যখন বিশেষ করে তোমাদের যখন দেখতে পায় সামনাসামনি, তো ওটা আলাদাই একটা, আর ওটা একটা আলাদা প্রাপ্তি আমার মনে হয় যে ওর জন্যই তো করা অ্যাকচুয়ালি। বাট তোমাদের এই কি বলে যে লাস্ট গানটা যেটা তোমরা গ্রামে গিয়ে শুট করলে, সরি আমি প্রত্যেকটা গান মানে গান আমি জানি কিন্তু গানগুলোর নাম ভুলে যাই, এটা আমি আগে থেকে তুমি ওই বলছি। বলেছো মানে তোমার শুনেছো গানটা, সেটাই হ্যাঁ, অনেক। হ্যাঁ, গ্রামে গিয়ে শুট করছিলে যেটা টলি ছিল, হ্যাঁ। তো ওই ব্যাপারটা ওটা কোথায় গিয়ে শুট করেছিল? আচ্ছা, এই গ্রামটা হচ্ছে রানাঘাটের থেকে একটু ভেতরের দিকে শিবপুর বলে একটা জায়গা, আচ্ছা তো ওইখানে আমরা পুরো গানটা একদিনেই শ্যুট করেছি আর কি। ওইখানে ধরো করতে গিয়ে কোনো প্রবলেম হয়নি? প্রবলেম গ্রামের দিকে আমি যেটা ফেস করেছি যে প্রচুর মানুষ মানে নর্মাল শুটেও আর কি প্রচুর মানুষ জড়ো হয়ে যায়। এবার প্রবলেম তো হয় না, মানে আর আমার পার্টিকুলারলি ওই জিনিসটা খুব ভালো লাগে যে মানুষ ন্যাচারালি যে জিনিসটা করছে না সেটা যদি পিকচারাইজ করা যায়, কারণ আমাদের যে গানগুলো আছে খুব মানে পরাণবান্ধীয়, খুব সোজা একটা টাইপের একটা গান, মানে গ্রাম্য একটা পরিবেশে গানটা হচ্ছে, তো সেইখানে ওই মানুষগুলো একদম সরল সাদাভাবে থাকছে, সেটা আমার পার্টিকুলারলি দেখতে খুব ভালো লাগে, মানে ওই ব্যাপারটা মানে ওই যতটা মাটির কাছাকাছি রাখা যায় আর কি। তো ওই গানটাতে বেশ কিছু সিন ছিল যেখানে বাচ্চাগুলো ওই আমাদের গানের মাঝখানে লাফিয়ে লাফিয়ে ঢুকে যাচ্ছিল। জলে লাফিয়ে লাফিয়ে পড়ছিল। তো এবার গ্রামের বাচ্চা অবভিয়াসলি, এবার ওরা প্রতিদিন পুকুরে ওই নদীতে সাঁতার কাটে, তো ওরা তো এবার জামা প্যান্ট পরে সাঁতার কাটবে না, ওরা একদম পুরো একদম কি বলবো সুপারম্যানের মতো ওরকমভাবেই লাফ দিচ্ছিল। তো সিনটা আমাদের গানের সাথে শ্যুট হওয়ার পরে যখন আমরা ওটা এডিটেও রাখি এবং আমাদের পার্টিকুলারলি খুব ভালো লাগে, বাট
ইউটিউবের একটা খুব মানে হ্যাঁ। স্ট্রিক্ট পলিসি রয়েছে বাচ্চাদের বাচ্চাদের ক্ষেত্রে, হ্যাঁ, হ্যাঁ। তো সেটা আমরা জানতাম না, তার কারণে ওই সিনগুলো আমাদের পরে বাদ দিতে হয় ইনফ্যাক্ট। বাট ওটা এত ন্যাচারাল একটা সিন ছিল, মানে এত সুন্দর, মানে দেখো এটা আমরা যত ইউটিউবে না দেখাই, বাট এটা তো সত্যি যে আমাদের দেশে এটা হচ্ছে, এবং এটাই সামহাও এটা একটা সৌন্দর্য বলতে পারো। আজকে কিছু পারভার্ট মানুষজন একটা বিস্তারিতভাবে এই ব্যাপারটা ছড়িয়ে গেছে, চাইল্ড অ্যাবিউস এক্সেট্রা এক্সেট্রা, তার জন্য আমরা এই সাইটগুলো আমাদের অফ করে দিতে হয়েছে। বাট এর মধ্যে একটা কি বলবো, একটা মিষ্টি একটা ইনোসেন্স রয়েছে যে মানে ওরা কিন্তু একেবারেই অকওয়ার্ড না, ওরা প্রচন্ড হ্যাঁ। স্পন্টেনিয়াস ভাবে স্নান ওদের করছে, কিছুই এমন করাতে হচ্ছে হয় দেখি না। মানে কোনো সমস্যা হচ্ছে না, হ্যাঁ, এরকম দাদা, ব্যাপার দাদা, আর লাভ কি। দেবো, লাভ Excited দেবো, হয়ে যাবে। এক্সাইটেড হয়ে যায়, কারণ ভিডিওতে আসবে। তো যাই হোক, ওই সিনগুলো আমরা রাখতে পারিনি, বাট ওটা থাকলে ওই গানটা মানে কি যে সুন্দর ছিল, মানে আমার পার্টিকুলারলি খুব সুন্দর লেগেছিল ওটা, বাট ওটা আমরা দিতে পারিনি। এটা একটা প্রবলেম হয় এই বাচ্চাদের নিয়ে, আর খুব সাবধান থাকতে হয়। বাচ্চাদের নিয়ে কিছু বললেও স্ট্রাইক চলে আসে, এক্স্যাক্টলি এরকম হয়। আমাদের ক্ষেত্রেও একবার হতে বেঁচেছিলাম, মানে একটা সিনে, মানে একটা পডকাস্টে এটা একজন বলছিল ওই রেড লাইট এরিয়া থেকে উনি বাঁচায় আর কি, বাঁচিয়ে নিয়ে আসে। তো সেই এরকম বাচ্চার একটা ব্যাপার বলেছিল, আপলোড করার সময় মাথায় এসছে যে ওই ওয়ার্ডটা বলেছে, তারপর আবার আমাদের রিএডিট করতে হয়, নয় সেদিন স্ট্রাইক আসতোই। এবার উনি তো একটা রেস্কিউ করার জন্য ব্যাপারটা বলছে, কিন্তু ইউটিউব ওই জিনিসটা বুঝবে না। তো ওই অ্যালগরিদম দিয়ে করে না। হ্যাঁ। ইনফ্যাক্ট আমরা মানে এই যে বাচ্চাদের মানে কিছু বিষয় এক্সপ্লয়েট করা, এটা নিয়ে আমরা ভেবেওছিলাম যে এটার আগেনস্টে একটা ভিডিও আমরা করব, কিন্তু সেই কাজটাও তো করা যাবে না করা যাচ্ছে ইউটিউবে। না। তো সেটাও তো আমার মনে হয় সামহাও সেই জিনিসটা তো নট হেল্পিং। পারমিশন নিয়ে করা যায় বা কিছু হয়তো অনেকে তো করে, অনেক ডকুমেন্টারি তো আছে যেখানে সেটা ইউটিউবে কি অ্যালাউড? সেটা গানের ক্ষেত্রে গানে তোমাকে নেই, বাট ডকুমেন্টারি হিসেবে তো আমরা নিজেরাই দেখেছিলাম। আগে ছিল, তাও এখন আমি ইউটিউবের ব্যাপারটা খুব একটা জানি না। এখন প্রচন্ড মানে চাইল্ড অ্যাবিউজ এই ব্যাপারটা নিয়ে প্রচন্ড স্ট্রিক্ট ইউটিউব। বাট আমি শেষ করব, বাট তার আগে জিজ্ঞেস করি যে ধরো এখন মানুষজন, প্রচুর মানুষ তোমাদের চেনে, তো এই যে রাস্তায় দেখা হচ্ছে বা রাস্তায় মানুষ চিনতে পারছে, এটার এক্সপিরিয়েন্স কেমন? মানে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স বলো, খুব খারাপ একটা এক্সপিরিয়েন্স বলো। আচ্ছা, আমি বলি দাদা, আমার একটা মনে আছে, গড়িয়া মেট্রো স্টেশন ছিল না, নিউ গড়িয়া মেট্রো, কোনো একটা মেট্রো স্টেশন ছিল, ঠিক আছে, সাউথ কলকাতার দিকে। আমরা যাচ্ছিলাম বোধহয় কোনো রেকর্ডিংয়ের পারপাসে, হ্যাঁ। তা আমি আর প্রীতম মেট্রো থেকে, সিঁড়ি থেকে নেমেছি, একজন এসে আমাদের দুজনকে জিজ্ঞেস, প্রীতম দা না তুমি? প্রীতম বলছে না, আমি প্রীতম দাস না। বলছে ও সরি ভুল হয়ে গেছে। তারপর অনেকক্ষণ ওকে গোল খাইয়ে তারপর বললো না আমি আর হ্যাঁ বলো। হ্যাঁ, আমরা তো পাবলিক ট্রান্সপোর্টেই হ্যাঁ। সচরাচর যাতায়াত করি। তো এবার অনেক সময় এমন হয়, যেটা সব থেকে মজার, যে মানুষটা চট করে দেখে বিশ্বাস করতে পারে না যে এইটাই কি সেই মানুষটা, বা এটাই কি ওই। তো অনেক সময় নানা রকমভাবে সেটা যাচাই করে, জিজ্ঞেস করে। তো তার জন্য ওই একটা ছোট্ট মজা করা। তো একদিন কী হয়েছে, আমি আরও মানে একদম ফুল দমে কোনো একটা টপিক নিয়ে পুরো একদম ডিসকাশন চালাচ্ছি, মানে লোকাল ট্রেনে, ঠিক আছে। তো এবার অনেকবার হয়েছে, অনেকবার হয়েছে। তো এবার বেশ কিছুক্ষণ পর আমরা মানে ডিসকাস করতে করতে মানে একটা ব্যাপার নিয়ে একটু ফ্রাস্ট্রেটেডও ছিলাম। তো অনেক কিছু বলা টলা হয়েছে নিজেদের মধ্যে, কথা টথা হওয়ার পরে এক ভদ্রলোক আর তার ওয়াইফ পাশে বসেছিলেন, বলছে আচ্ছা আপনারা কি বাই চান্স তালপাতা সেপাইয়ের কেউ হন? আমি আরও তখন মাথা নিচু করে দিই, তখন আর মানে ব্যান্ডের কোনো সিক্রেট মানে ডিসকাস করতে বাকি নেই, পুরো সারা রাস্তা। তারপরে আর কি এরম হয়েছে অনেকবারই আর কি। এরা খুব বেজ্জতি হয়ে যায়। কালকে না পরশু দিন আমি বাস থেকে নামছি, বাসের কন্ডাক্টরটা অনেকক্ষণ ধরে দেখছে, হ্যাঁ হচ্ছে। আর আমার না, আমি একটু মানে ইন্ট্রোভার্ট টাইপের, তো আমার কেমন অকওয়ার্ড লাগে কেউ ওরকমভাবে মুখের দিকে হা করে তাকিয়ে থাকলে। হ্যাঁ, মানে আমি খারাপ বলছি না, বাট আমার ব্যক্তিগতভাবে অকওয়ার্ড লাগে যে হা করে দেখছে, কেন দেখছে, কি দেখছে। আর অনেক সময় না মাথা থেকে এই ব্যাপারগুলো বেরিয়ে যায় যখন আমরা রাস্তায় কারোর সাথে যাচ্ছি বা ইয়ে করছি। হট করে যখন নামতে যাব তখন ধরেছে, আরে দাদা তুমি এই করো না, ওই করো না। বলছি হ্যাঁ, আরে নাম দে আমায়, আমি তো নামবো। ও ওখানেই দাঁড়িয়ে হাত মেলাবে, এই করবে। বলছি আমি নামবো, হ্যাঁ নামবো। তারপর যা হোক করে মানে আমি নেমেছি। মানে আমার একটু এখনো এরকম প্রবলেম আছে এত বছর পরেও, যে মানে হট করে কেউ মানে আমার সামনে এসে কেউ কিছু বললে আমার একটু অকওয়ার্ড লাগে।
এটা আমার experience আছে। টা বল। রানাঘাটে সেই শুট করে ফেরার সময় রানাঘাট না ওটা, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এইটা আমাদের এইটা একটা খুব- রিসেন্ট একটা এক্সপিরিয়েন্স। আমরা এই সহজ পাঠ আমাদের অ্যালবাম যে আসছে, হ্যাঁ, হ্যাঁ। অ্যালবামের যেদিন শ্যুট হবে তার আগের দিন রাতে প্রচুর অ্যারেঞ্জমেন্ট। তো 5টা এখানে বলা মানে উচিত যে 5টা বাচ্চা ছেলে আর কি অ্যাক্টিং করেছে আর কি আমাদের এই সহজ পাঠে। তো প্রচুর একটা অ্যারেঞ্জমেন্টের বিষয় রয়েছে, এতগুলো ছেলে মেয়ে কাজ করছে, তারপরে একটা টিম এসছে এক্সেট্রা এক্সেট্রা করে। তো আমাদের পরের দিন ভোরবেলা কল টাইম রয়েছে, তো আমরা ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাচ্ছে, মানে আমাদের ওই দিনকে ফিরে আবার ভোরবেলা শুটে যেতে হবে। তো আমি আরও ফিরছি, তো তখন দোকানপাট সবই মোটামুটি বন্ধ হয়ে গেছে। তো চন্দননগর না চুচুড়ার দিকে একটা দোকান পেয়েছি, কি যেন রাধুনি ছিল সামথিং। রাধুনি, হতে পারে। রাধুনি। তা আমি নামটা সঠিক মনে নেই আমার, ঠিক আছে। তো নামটা পরে বলে দিস। হ্যাঁ, ওই তো খাদনা মোড়ে ওটা রাধুনি। টেক অ্যাওয়ে ছিল ওখানে, হ্যাঁ, রাধুনি। টেক অ্যাওয়ে ছিল। তো আমি গিয়েছি, দাদাকে জিজ্ঞেস করেছি যে এরকম, তো এখানে কি এখন ডিনার করা যাবে? তো উনি বোধহয় ফার্স্টে বলেছে না আমাদের তো টেক অ্যাওয়ে। তারপরে উনি বলছে আরে দাদা তোমরা এসো 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 ভেতরে এসো। দিয়ে তারপরে ভেতরে উনি চিনতে পেরেছে সামহাও। তো আমাদেরকে উনি ভেতরে ওনাদের অফিসে নিয়ে গিয়ে ডিনার করায়। তারপরে যখন পে করতে যাই তখন উনি মানে কোনোভাবে উনি নেননি আর কি। তারপরে বললেন যে এরকম তোমরা এখানে শো করতে এসেছিলে চুচুড়ে, আমি তখন দেখতেও গেছিলাম, আমি তোমাদের গান খুব ভালোবাসি। তো এটা খুব মানে বড় একটা সার্থকীদা তো আমাদের সাথে করে না, ওটা হচ্ছে আমার এক বান্ধবীর দাদা হয়। আচ্ছা, আমি জানি না ঠিক নাম বললাম কি না। হ্যাঁ হ্যাঁ, রাধুনি। হ্যাঁ, তো এটা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স। হ্যাঁ, বলতে হবে আমাদের ফ্রিতে খাওয়াতে একবার। বিপদে ফেলে দিলাম। না না না, এই হোক, তোমাদের অ্যালবাম আসছে, সেটা নিয়ে যদি দর্শককে কিছু বলো। কৃতি বলুক অ্যালবাম নিয়ে। ফাইনালি আর কি রিলিজ ডেট জানো না, বাট এখনো ওটা আমরা এখনো সিদ্ধান্তে আসতে পারিনি, তবে খুবই শিগগিরই ফাইনালি সহজ পাঠ আমাদের অ্যালবামের নাম। ফাইনালি এতগুলো প্রশ্ন, মানে প্রতি ভিডিওতে একটা করে কমেন্ট থাকবে, এই দাদা সহজ পাঠ কবে আসবে? কারণ এই গানটার একটা অংশ আমরা অনেক বছর আগে আপলোড করেছিলাম, তখন সেখান থেকে একটা হিউজ সাড়া পাই, প্রচুর মানুষের ভালো লাগে। গানটার ফার্স্ট ভার্সটুকু দেওয়া হয়েছিল আর কি, এবং আমরা জানাই যে গানটা আসবে। এটা বহু বছর চলে গেছে এবং ওখানে এখনও মানুষজন কমেন্ট করেন যে সহজ পাঠটা কবে আসবে। তো সেই ফাইনালি এত বছর পর সহজ পাঠ আসছে, যেখানে 7টা গান থাকবে। মানুষের অনেক দিন ধরে আক্ষেপ থাকে যে নতুন গান কেন আসছে না, এবার একবারে মানে পর অনেকগুলো নতুন গান শুনতে পাবে, সবগুলোই অরিজিনাল কম্পোজিশন। এবং আমরা প্রচুর খাটাখাটনি করে, যত্ন করে, ভালোবাসা দিয়ে, নিজেদের মধ্যে মারামারি করে, অনেক রাত জাগা পরিশ্রম বলা যেতে পারে, তার একটা ফসল আসতে চলেছে। এবং পরীক্ষা দেওয়া হয়ে গেছে, রেজাল্ট কেমন হয় সেটার এখন অপেক্ষায় থাকবো আমরা। আশা করি মানুষজনদের ভালো লাগবে। এবং গানগুলো একদমই ঝকঝকে, আমি বলবো যে কোথাও কোনো বিষাদ নেই, কোথাও কোনো দুঃখ নেই। আমাদের প্রথম অ্যালবাম খুব ঝকঝকে, আনন্দের, খুশির, প্রেম এগুলো নিয়ে। শুধু দুঃখ, হ্যাঁ, এবার আর দুঃখ দিচ্ছি না আমরা। প্রথম অ্যালবামে শুধু প্রেম, আনন্দ, খুশি এগুলোই থাকছে। এবং আশা করি মানুষের ভালো লাগবে, রিলেটেবল লাগবে, এবং বেশি বেশি করে নিজেদের প্রিয় মানুষজনকে, প্রেমিককে, বন্ধুবান্ধবকে সবাইকে শোনাবে। তাই জন্য সবাইকে বলছি সহজ পাঠ শুনে আমাদেরকে জানিও যে কেমন লাগছে সবার, সেটার অপেক্ষাতেই এখন দিন গোনা আর কি। আমি দুঃখ বলতে আমি লাস্ট একটা মাথায় এলো বলছি যে মানুষ কি দুঃখের গান শুনতে বেশি ভালোবাসে? এইটা তো দুঃখের গান শুনতে বেশি ভালোবাসে কিনা সেটা বলতে পারবো না, কিন্তু মানুষের একটা অদ্ভুত টেন্ডেন্সি রয়েছে যে মানুষ দুঃখে থাকলেও দুঃখের গান শুনতে ভালোবাসে। আর আমাদের কারোর এমন কেউ তো নেই যার জীবনে দুঃখ নেই। তো এইটাই হয় যে সুখে থাকলেও দুঃখের গান শোনে, আবার দুঃখে থাকলেও দুঃখের গান শোনে। আমি এমন খুব কম মানুষকে দেখেছি যে দুঃখে থাকা অবস্থায় বলেছে ভাই আমাকে একটা বিশাল মাথা ঝাঁকানো গান শোনা, আমি এই দুঃখটাকে ঝেড়ে ফেলবো। তো মানুষের মধ্যে এই অদ্ভুত একটা বিষয় রয়েছে যে দুঃখের জিনিসটাকে আঁকড়ে ধরা। সামহাও আমার মনে হয় মানুষ স্মৃতিটাকে বারবার মানে রিকল করতে আমার চায়। মনে হয় পরিস্থিতিও, কারণ পৃথিবীতে এই মুহূর্তে প্রচুর মানুষজন ডিপ্রেশনের শিকার,
মানে খুব ভালো আছি মন খুলে বলতে পারছে খুব কম মানুষজন, নানা রকম অ্যাংজাইটি, স্ট্রেস, কাজ, এবং সেইগুলোকেই হয়তো বারবার খুঁজছে গানের মধ্যে, যে খুব আনন্দ যে হচ্ছে ভেতরে সেই ব্যাপারটাও না, গানটাতেও তখন ওই ওটার মধ্যে ডুবে থাকার করছে, এবং চারপাশের এই এরা পরিস্থিতি হয়ে থাকার কারণে ওই গানগুলোই হয়তো বেশি বেশি করে শুনছে। আর একটা জিনিস হয় যে কোনো একটা পার্টিকুলার টাইমে যদি আমি একটা দুঃখের গান শুনি আর কিছু বেশ 1-2 বছর চলে গেল, তারপরে আমি সত্যি সত্যি একটা খারাপ সময়ে তারপরে যদি আবার সেই গানটা শুনি, তো সেই পুরনো সময়ের স্মৃতিগুলো ওই গানটার সাথে আটকে যায়। তো সেইটা আরেকটা মানে মিউজিক অদ্ভুতভাবে আমাদের মানে ভাবায় আর কি। এক্সপিরিয়েন্সটা আমরা সবাই, এটা তো স্বাভাবিক ব্যাপার। এটা ঠিক। যাই হোক, আমি আজকে আশা করছি তোমাদের কোনো টিপিক্যাল কোয়েশ্চেন করিনি, আশা করছি, আমি জানি না, মানে সেই তোমরা দুজন কিভাবে এলে, ওর না, সাথে তুমি কিভাবে একটা join কোশ্চেন করলে। করনি, থ্যাংক ইউ এটার জন্য। কেন তোমাদের নাম তালপাতা? না, ওটাই আমি বলছি যে এইগুলো আমি এটার ভয়তে থাকি, লিটারালি ওর জন্য এটার ভয়তে থাকি আমি। অনেক পডকাস্টে তোমাদের এই টিপিক্যাল কোয়েশ্চেন গুলো করা হয়, আমি ইচ্ছা করেই না, কোয়েশ্চেন ভালো ছিল। বাইরে রেখেছি। থ্যাংক ইউ, তোমরা এলে এতদিন পর, আমাদের বহুদিন ধরে প্ল্যান হচ্ছিল এই পডকাস্টটা করার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।